প্রথম অংশ, প্রথম অধ্যায়। তুমি তোমার মন নও। কল্পনা করুন এমন এক দিগন্ত যেখানে রাত প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এখনও ভোর পুরোপুরি আসেনি। আকাশ অন্ধকার বা আলো নয়, বরং এক রহস্যময় নীরবতায় ঢাকা। এই নীরবতা শব্দের অনুপস্থিতি নয়, বরং একটি গভীর অনুভূতির উপস্থিতি। এই আলোকিত বিস্তৃতিতে আপনি আবিষ্কারের অপেক্ষায় থাকা একটি সত্য অনুভব করতে পারেন। লেখকের মতে, মানুষ এই নীরবতায় প্রবেশ না করেই তাদের জীবনযাপন করে। মন এত জোরে কথা বলে যে এই লুকানো নীরবতা অশ্রুত থেকে যায়। মন একটি ধ্রুবক কথক, একটি অস্থির ভাষ্যকার হয়ে ওঠে। প্রতিটি অবসর মুহূর্ত চিন্তায় ভরে দেয়, এবং বেশিরভাগ মানুষের জন্য এই মানসিক কণ্ঠস্বর তাদের পরিচয় হয়ে ওঠে। লেখক একটি বিপ্লবী ধারণা দিয়ে শুরু করেছেন, মন তুমি নও, তুমি শ্রোতা। মনের পিছনের চেতনা। কিন্তু চিন্তার অবিরাম প্রবাহ মানুষকে এটি ভুলে যেতে বাধ্য করে। তারা চিন্তার এক অবিরাম স্রোতে আটকা পড়ে যায়। কল্পনা করুন যে আপনি একটি গর্জনকারী জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে আছেন। এর গর্জন এত তীব্র যে আপনি আর কিছু শুনতে পাচ্ছেন না। সময়ের সাথে সাথে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে জলপ্রপাতটি আপনার সমগ্র পৃথিবী। এটিই মানবতা এবং চিন্তার মধ্যে সম্পর্ক। শব্দ এতটাই অবিচ্ছিন্ন হয়ে ওঠে যে মানুষ বাইরের আকাশ ভুলে যায়। চিন্তাভাবনা একটি হাতিয়ার, কিন্তু এটি আমাদের অভ্যন্তরীণ জগৎকে সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে চিন্তাভাবনা কখনো পরিচয় নির্ধারণের জন্য নয়, বরং ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছিল। যাই হোক, মন তার নিজস্ব একটি পৃথক সত্তা গ্রহণ করেছে। এটি সবকিছুর উপর মন্তব্য করে, বিচার করে, তুলনা করে, কল্পনা করে, উদ্বেগ করে, সমালোচনা করে এবং আমাদের পরিচয় সম্পর্কে গল্প তৈরি করে। যখন কেউ ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হয় বা অতীতের জন্য লজ্জিত হয়, তখন মন নিজেই তাকে বর্তমান মুহূর্ত থেকে বের করে আনে। লেখক পরামর্শ দিয়েছেন যে মানবতা তার মানসিক ধরনে গভীরভাবে নিমজ্জিত, এবং এই ঘুম বিশ্রামের নয়, বরং বেদনাদায়ক। জাগ্রত করার জন্য আমাদের চিন্তাবিদকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। কল্পনা করুন একটি শান্ত ঘরে বসে আকাশে মেঘের চলাচল দেখছেন। আপনি মেঘ সম্পর্কে সচেতন, কিন্তু আপনি তাদের অংশ নন। একইভাবে তাদের অংশ না হয়েও চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা যেতে পারে। লেখক শ্রোতাকে এটি চেষ্টা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যখন কোনো চিন্তা আসে, তখন তার প্রতি মনোযোগ দিন। এটি অনুসরণ করার পরিবর্তে কেবল এটি পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণের সেই মুহূর্তে আপনি পরিচয়ের বন্ধন থেকে মুক্ত হন। আপনি মনের বাইরে থাকা চেতনার সাথে দেখা করেন, আপনার আসল প্রকৃতি। লেখক এই পরিবর্তনকে স্বাধীনতার দরজা হিসেবে বর্ণনা করেছেন। যখন আপনি আপনার চিন্তাভাবনার প্রতি মনোযোগ দেন, তখন মানসিক কোলাহল ধীরে ধীরে কমতে শুরু করে। আপনার এবং আপনার চিন্তাশীল মনের মধ্যে একটি শূন্যতা তৈরি হয়। এই শূন্যতার মধ্য দিয়ে উপস্থিতির অনুভূতি তৈরি হয়, একটি গভীর, শান্ত সচেতনতা যা মনের কল্পনার চেয়েও বেশি বাস্তব বোধ করে। এটি মুক্তির শুরু। লেখক ব্যাখ্যা করেছেন যে উপস্থিতি বুদ্ধিবৃত্তিকভাবে বোঝা যায় না, এটি অনুভব করতে হবে। এটি এমন যেন আপনি আপনার জীবনের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। চিন্তাভাবনা দ্বারা প্রতিটি দিকে টানা হচ্ছে না। মন এই আবিষ্কারের বিরুদ্ধে প্রতিরোধ করে। চেতনা তার মায়া প্রকাশ করছে, এই সত্য দেখে এটি হুমকির সম্মুখীন হয়। মন জোর দিয়ে বলে যে চিন্তাভাবনা জীবনের জন্য অপরিহার্য। এটি মনোযোগ কামনা করে। এটি অতীতের ক্ষত এবং ভবিষ্যতের মায়াকে আঁকড়ে ধরে। এটি আপনাকে বোঝায় যে উদ্বেগ, ভয় এবং অনুশোচনা প্রয়োজনীয়। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে এই ধরনের কষ্ট তখনই বিদ্যমান যখন আপনি আপনার চিন্তাভাবনাকে আপনার অভ্যন্তরীণ জগতে আধিপত্য বিস্তার করতে দেন। যখন আপনি বর্তমান মুহূর্তে বাস করেন, তখন সূর্যোদয়ের সময় ছায়ার মতো দুঃখ অদৃশ্য হয়ে যায়। এই অধ্যায়টি ভিত্তি স্থাপন করে, তুমি মন নও, বরং চেতনা যা মনকে পর্যবেক্ষণ করে। এই উপলব্ধি কোন ছোট অর্জন নয়, এটি সম্পূর্ণ নতুন জীবনযাত্রার সূচনা করে।
এটি মানসিক সময়ের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে চিরন্তন বর্তমানের প্রবেশের দিকে প্রথম পদক্ষেপ। লেখক এই অধ্যায়টি একটি নীরব সত্য দিয়ে শেষ করেছেন। যে মুহূর্তে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার চিন্তাভাবনা নন, মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বর্তমান এত স্পষ্ট হয়ে ওঠে যেন অবশেষে একটি পর্দা উঠে গেছে। দ্বিতীয় অধ্যায়, সচেতনতা, দুঃখ থেকে মুক্তির পথ। লেখকরা মানুষের দুঃখ কষ্টের প্রকৃতি গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তারা ব্যাখ্যা করেছেন যে ব্যথা কেবল শারীরিক নয়, মানসিক যন্ত্রণা অনেক বেশি বিস্তৃত, দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক। তবুও বেশিরভাগ মানুষ এর উৎস বুঝতে পারে না। তারা বিশ্বাস করে যে ব্যথা বাইরের ঘটনাগুলি থেকে উদ্ভূত হয়, ক্ষতি, হতাশা, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা। কিন্তু লেখকরা একটি গভীর সত্য প্রকাশ করেছেন। বর্তমান মুহূর্তকে প্রতিরোধ করার মাধ্যমে মানসিক যন্ত্রণার উৎপত্তি হয়। কল্পনা করুন কেউ একজন জ্বলন্ত কয়লা আঁকড়ে ধরে আছে। তারা যন্ত্রণায় চিৎকার করে এবং কয়লাকে দোষারোপ করে, কিন্তু আসল কারণ হল কয়লা ছাড়তে অস্বীকৃতি। মানসিক যন্ত্রণাও একইভাবে কাজ করে। জীবন অভিজ্ঞতায় পরিপূর্ণ, কিন্তু আমাদের প্রতিরোধ, বাস্তবতার প্রতি আমাদের আবেগগত অস্বীকৃতি, যা ক্রমাগত কষ্টের কারণ হয়। সময়ের সাথে সাথে এই ব্যথা জমা হয়ে ব্যথার দেহ তৈরি করে, যাকে লেখকরা বলেছেন। ব্যথার দেহ হল একটি আবেগগত সত্তা যা আপনার ভিতরে বাস করে, অতীতের ক্ষত, শোক, রাগ এবং হতাশার সমন্বয়ে গঠিত। এটিকে আপনার বুকের উপর একটি কালো ছায়া হিসাবে ভাবুন, যা জেগে ওঠার সুযোগের জন্য অপেক্ষা করছে। যখন এটি আপনাকে অভিভূত করে, তখন আপনার ব্যথায় ডুবে যান। এটি অতিরিক্ত প্রতিক্রিয়া, রাগের বিস্ফোরণ, অনিয়ন্ত্রিত কান্না অথবা চরম ক্লান্তি সৃষ্টি করে। এই মুহূর্তগুলিতে ব্যথার দেহ আপনাকে ভেতর থেকে গ্রাস করে। আপনি যত বেশি এটিকে উপেক্ষা করার চেষ্টা করবেন, ততই এটি শক্তিশালী হয়ে উঠবে। লেখকরা একটি মর্মান্তিক সত্য প্রকাশ করেছেন: শারীরিক ব্যথা আপনার পরিচয় নয়, বরং অতীতের সঞ্চিত শক্তির আধার। মানুষ তাদের আবেগের সাথে সংযুক্ত হয়ে পড়ে, তাই তারা ব্যথার উৎস এর পরিবর্তে আমি আহত বলে। এই সংযুক্তি একটি দুষ্টচক্র তৈরি করে। আপনি যত বেশি ব্যথার সাথে সংযুক্ত হবেন, শারীরিক ব্যথা তো তীব্র হবে। মুক্তির পথ দমন বা পরিহার নয়, বরং সচেতনতা। সচেতনতা হল সেই আলো যা দুঃখকে ধ্বংস করে। কল্পনা করুন একটি অন্ধকার ঘরে একটি মোমবাতি। অন্ধকার তার শিখা নিভিয়ে দিতে পারে না। একইভাবে, যখন আপনি পক্ষপাত ছাড়াই আপনার আবেগ পর্যবেক্ষণ করেন, তখন কিছু পরিবর্তন হয়। আপনি সচেতনতা এবং প্রতিক্রিয়ার মধ্যে একটি ব্যবধান তৈরি করেন, এবং দুঃখ দুর্বল হয়ে পড়ে কারণ আপনি আর অবচেতনভাবে এটিকে পুষ্ট করছেন না। লেখকরা ব্যাখ্যা করেছেন যে অতীতের ঘটনাগুলি স্মরণ করা বা ভবিষ্যতের ব্যথা কল্পনা করা ব্যথা বৃদ্ধি করে। চিন্তাভাবনা ব্যথা বৃদ্ধি করে এবং সময়ের সাথে সাথে এটিকে স্থায়ী করে তোলে। কিন্তু বর্তমান মুহূর্তে ব্যথার কোনো স্থান নেই। বর্তমান মুহূর্তটি বিশুদ্ধ আলো পরিপূর্ণ। অন্ধকারের জন্য যে যন্ত্রণা প্রয়োজন তা এখানে নেই। লেখকরা একটি নতুন পদ্ধতির পরামর্শ দিয়েছেন। যখন আপনি মানসিক ব্যথা অনুভব করেন, তখন তা প্রতিরোধ করবেন না। কেবল আপনার শরীরের সংবেদন পর্যবেক্ষণ করুন। এর ভারিতা, এর নড়াচড়া, এর কম্পন অনুভব করুন। চিন্তা না করেই এর সাথে থাকুন। এই সরাসরি পর্যবেক্ষণ ধীরে ধীরে শারীরিক ব্যথা কমিয়ে দেয়। মন ব্যথা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, এটিকে একটি গল্পের সাথে সংযুক্ত করতে পারে, অন্যদের দোষ দিতে পারে, অথবা ভবিষ্যতের ব্যথার পূর্বাভাস দিতে পারে। কিন্তু এর কোনটিই প্রয়োজনীয় নয়। কেবল বর্তমানে থাকা যথেষ্ট। এই অধ্যায়টি শেখায় যে দুঃখ অনিবার্য নয়, বরং অবচেতন মনের একটি উৎপাদিত ফসল। চেতনা যখন দুঃখের উপর আলোকপাত করে, তখন তা রূপান্তরিত হয়। চেতনা এই সত্য প্রকাশ করে যে দুঃখ আপনার পরিচয় নয়, বরং শরীরের মধ্য দিয়ে প্রবাহিত একটি ক্ষণস্থায়ী শক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে একবার আপনি সচেতনভাবে দুঃখ পর্যবেক্ষণ করতে শিখলে, আপনি আবেগগত পুনরাবৃত্তির চক্র থেকে মুক্ত হন এবং দুঃখের নতুন স্তর জমা হওয়া বন্ধ করেন।
এই অধ্যায়টি একটি শক্তিশালী বার্তা দিয়ে শেষ হয়েছে। দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ ভবিষ্যতে নয়, বরং বর্তমানের মধ্যেই নিহিত। কেবল সচেতন উপস্থিতির মাধ্যমেই অতীতের বোঝা ঝেড়ে ফেলা যায় এবং অভ্যন্তরীণ শান্তির দরজা খুলে দেওয়া যায়। দ্বিতীয় অংশ, তৃতীয় অধ্যায়। বর্তমান মুহূর্তে গভীর নিমজ্জন। কল্পনা করুন আপনি ভোরবেলা একটি বিশাল খোলা মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ঘাসের উপর হালকা কুয়াশা জমে আছে এবং সূর্য এখনও ওঠেনি। বাতাস স্থির, পৃথিবী অস্পৃশ্য, যেন অপেক্ষা করছে। এই ক্ষেত্রটি বর্তমান মুহূর্তকে প্রতীকী করে, এই মুহূর্তে জীবনের স্থান। লেকের মতে বেশিরভাগ মানুষ তাদের জীবনের প্রতিদিন এই ক্ষেত্র দিয়ে যায়, কিন্তু কখনো সত্যিকার অর্থে সেখানে প্রবেশ করে না। তারা হয় এমন স্মৃতিতে হারিয়ে যায় যা আর বিদ্যমান নেই, অথবা এমন একটি কাল্পনিক ভবিষ্যতে আটকা পড়ে যা এখনো আসেনি। তাদের মন এখানে ছাড়া সর্বত্র ঘুরে বেড়ায়। লেখক ব্যাখ্যা করেছেন যে বর্তমান মুহূর্ত অতীত এবং ভবিষ্যতের মধ্যে বিভাজন রেখার চেয়ে অনেক গভীর। এখানেই জীবন সত্যিকার অর্থে রূপ নেয়। তবুও মানুষ এটিকে হালকাভাবে নেয়, যেন এটি কেবল পরবর্তী মুহূর্তের একটি ধাপ। তারা বিশ্বাস করে যে পরিপূর্ণতা, আনন্দ, সাফল্য এবং অর্থ ভবিষ্যতের কোথাও না কোথাও পাওয়া যাবে। কিন্তু লেখক একটি গভীর সত্য প্রকাশ করেছেন। আপনি যা খুঁজছেন তা সর্বদা বর্তমান মুহূর্তে উপস্থিত থাকে। যখন আপনি বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বাস করেন, তখন এমনকি সহজতম কাজগুলিও এমন গভীরতায় পৌঁছায় যা মন বুঝতে পারে না। লেখক সময়ের সাথে মনের আবেশকে তুলনা করেছেন একজন ব্যক্তির এমন একটি ঘরে প্রস্রাব করার সাথে যার পিছনে একটি সুন্দর খোলা দরজা রয়েছে। এই দরজাটি শান্তি, আরাম এবং জীবনের দিকে নিয়ে যায়। কিন্তু যেহেতু ব্যক্তি বিশ্বাস করে যে প্রস্রাব করা আবশ্যক, তাই তারা কখনো সেই দরজাটি অতিক্রম করে না। এই খোলা দরজাটি হল বর্তমান মুহূর্ত। লেখক পরামর্শ দিয়েছেন যে বর্তমানের মধ্যে প্রবেশ করার জন্য কোনো মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না। এটি একটি মনোরম পরিবর্তন। যখন আপনি আপনার শ্বাস অনুভব করেন, পক্ষপাতহীনভাবে শব্দ শোনেন, অথবা আপনার শরীরের সংবেদনগুলিতে মনোযোগ দেন, তখন আপনি বর্তমান মুহূর্তে ফিরে যান। এই সহজ কাজগুলি মনকে সময়ের অনুভূতি বজায় রাখতে সাহায্য করে। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন আপনি বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বাস করেন, তখন সমস্যাগুলি তার তাৎপর্য হারায়। একটি সমস্যা বিকশিত হতে সময় নেয়, এর একটি ইতিহাস, একটি অতীত এবং একটি ভবিষ্যৎ থাকে। কিন্তু বর্তমান মুহূর্তে বেশিরভাগ সমস্যা হ্রাস পায় কারণ মন সেগুলি বুঝতে পারে না। অভিভূত বোধ করার পরিবর্তে আপনি শান্ত বোধ করেন। চিন্তা করার পরিবর্তে আপনি শান্তিতে জীবন উপভোগ করেন। লেখক দাবি করেন না যে চ্যালেঞ্জগুলি অদৃশ্য হয়ে যায়, বরং তাদের মানসিক বোঝা হ্রাস পায়। বর্তমান মুহূর্তকে গভীরভাবে আচ্ছন্ন করা চেতনার প্রকৃতিকে রূপান্তরিত করে। কল্পনা করুন একটি হ্রদের পৃষ্ঠ, যা ক্রমাগত ঢেউয়ের সাথে সাথে উচ্ছ্বসিত। জল কর্দমাক্ত এবং উত্তাল, কিন্তু বাতাস শান্ত হওয়ার সাথে সাথে হ্রদটি সম্পূর্ণরূপে স্থির হয়ে যায় এবং আকাশের একটি স্পষ্ট প্রতিফলন দেখা যায়। বর্তমানে বেঁচে থাকা অভ্যন্তরীণ অশান্তিকে শান্ত করে এবং জীবনের একটি স্পষ্ট প্রতিফলন প্রকাশ করে। এই স্থিরতা ছাড়া আপনি বিশ্বের একটি বিকৃত দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন, কারণ মন ক্রমাগত জলকে আলোড়িত করে। লেখক সতর্ক করে দিয়েছেন যে মন আপনাকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ সময় তার প্রিয় পরিবেশ। কিন্তু প্রতিবার যখন আপনি বর্তমানের দিকে ফিরে যান, এমনকি কয়েক সেকেন্ডের জন্য, আপনি মনের দখল শিথিল করেন এবং আপনি জীবনের একটি নতুন পথে যাত্রা শুরু করেন, যা চিন্তার কোলাহল থেকে নয়, বরং সচেতন উপস্থিতি থেকে জন্মগ্রহণ করে। তৃতীয় অধ্যায়টি শেষ করে বলে যে বর্তমান মুহূর্তটি কোনো পদ্ধতি বা অনুশীলন নয়, বরং জীবনের সারমর্ম। গভীরভাবে বেঁচে থাকা মানে বর্তমান মুহূর্তে বেঁচে থাকা। গভীরভাবে শ্বাস নেওয়া মানে বর্তমান মুহূর্তে শ্বাস নেওয়া। বর্তমান মুহূর্ত হল সচেতনতার দরজা। চতুর্থ অধ্যায়। বর্তমান মুহূর্ত থেকে পালানোর জন্য মানসিক কৌশল। এই অধ্যায়ে
লেখক বর্তমান মুহূর্ত থেকে মন আপনাকে বিভ্রান্ত করার বিভিন্ন উপায় প্রকাশ করেছেন। কল্পনা করুন একটি ঘন কুয়াশা আপনার চারপাশে ঘিরে আছে, যা আপনি পূর্বে আবিষ্কার করা বর্তমান এর এলাকাটিকে আড়াল করে রেখেছে। কুয়াশা সবকিছুকে আড়াল করে দেয়, স্পষ্টভাবে দেখা অসম্ভব করে তোলে। এই কুয়াশা মনের কৌশলগুলিকে প্রতীকী করে, যা আপনাকে ক্রমাগত বিভ্রান্ত করে। মন এই কৌশলগুলি ব্যবহার করে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আপনাকে মননশীলতার স্বাধীনতা অনুভব করতে বাধা দেয়। সবচেয়ে কার্যকর কৌশলগুলির মধ্যে একটি হল ক্রমাগত ভবিষ্যতের দিকে তাকানো। আপনার মন আপনাকে বিশ্বাস করায় যে সুখ পরে আসবে। এটি আপনাকে বলে যে জীবন তখনই অর্থবহ হবে যখন আপনি একটি লক্ষ্য অর্জন করবেন, একটি সমস্যা সমাধান করবেন অথবা কাউকে পরিবর্তন করবেন। কিন্তু সেই মুহূর্তটি কখনই আসে না, কারণ মন গন্তব্য স্থগিত রাখে। এটি দিগন্তের পিছনে ছুটার মতো। আপনি যত দূরেই যান না কেন, দিগন্ত অধরা থেকে যায়। আরেকটি কৌশল হল অতীতের স্মৃতিগুলোকে বারবার মনে করিয়ে দেওয়া। মন পুরনো স্মৃতিগুলোকে এমনভাবে বারবার মনে করিয়ে দেয় যেন সেগুলো সিনেমার দৃশ্য, ফিল্ম। এই স্মৃতিগুলি অনুশোচনা, বেদনা, রাগ এবং আকুলতার মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করে বর্তমানের সতেজতা থেকে আপনাকে বিভ্রান্ত করে। এগুলি একটি আবেগগত বোঝা তৈরি করে, যা আপনার মনে চলমান নাটকীয় গল্পের তুলনায় বর্তমান মুহূর্তটিকে নিস্তেজ বা খালি মনে করে। লেখকরা সতর্ক করে দিয়েছেন যে যতক্ষণ অতীত আপনার অভ্যন্তরীণ জগতকে আধিপত্য বিস্তার করবে, ততক্ষণ আপনি কখনই বর্তমান মুহূর্তটিকে পুরোপুরি গ্রহণ করতে পারবেন না। মনস্তাত্ত্বিক সময় তৈরি করে। এটি কোনো ঘড়ি দ্বারা পরিমাপ করা কালানুক্রমিক সময় নয়, যা দৈনন্দিন জীবনে কার্যকর। মনস্তাত্ত্বিক সময় হল অতীত এবং ভবিষ্যতের আবেগের ওজন। এটি মনকে ভয়, অনুশোচনা, আশা, উদ্বেগ, প্রত্যাশা এবং উত্তেজনায় পূর্ণ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে মনস্তাত্ত্বিক সময় হল সমস্ত মানসিক যন্ত্রণার উৎস, কারণ এটি আপনাকে বর্তমান মুহূর্তের বাস্তবতার চেয়ে মানসিক আখ্যানে আটকে রাখে। লেখক আরেকটি মানসিক কৌশল বর্ণনা করেছেন: বাস্তবতাকে প্রতিরোধ করা। যখনই মনের সাথে অপ্রীতিকর কিছু ঘটে, তখন এটি আবেগ, হতাশা বা ক্রোধের সাথে প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিরোধ অহংকে শক্তিশালী করে এবং অহং দ্বন্দ্বের উপর ভিত্তি করে। কল্পনা করুন কেউ তাদের হাত দিয়ে একটি নদী থামানোর চেষ্টা করছে। তারা ক্রমাগত লড়াই করছে, বুঝতে পারছে না যে নদীকে প্রবাহিত হতে দিলে শান্তি আসবে। প্রতিরোধ হল মনের প্রবাহকে নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা, এটিকে প্রবাহিত হতে না দেওয়া। এবং যত বেশি প্রতিরোধ থাকবে, তত বেশি কষ্ট হবে। মনের আরেকটি কৌশল হল অবসেসিভ চিন্তাভাবনা। এটি প্রতিটি শূন্যস্থান পূরণ করার জন্য চিন্তাভাবনা তৈরি করে এবং নীরবতাকে ভয় পায়। নীরবতা মনের জন্য হুমকি, কারণ নীরবতার মধ্যে চেতনার উদ্ভব হয় এবং চেতনা মনের নিয়ন্ত্রণের প্রতারণামূলক প্রকৃতি প্রকাশ করে। লেখক দাবি করেছেন যে অবসেসিভ চিন্তাভাবনা বুদ্ধিমত্তা নয়, বরং শব্দ। প্রকৃত বুদ্ধিমত্তা চিন্তার পুনরাবৃত্তি থেকে নয়, বরং ধারাবাহিকতা এবং স্পষ্টতা থেকে উদ্ভূত হয়। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে মন কিভাবে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করে। যদি কোনো বাস্তব সমস্যা না থাকে, তবে মনই সেগুলি তৈরি করে। নিজেকে সক্রিয় রাখার জন্য এটি কাল্পনিক পরিস্থিতি, সন্দেহ বা ভয় তৈরি করে। এই কারণেই একজন ব্যক্তি শারীরিকভাবে নিরাপদ, আর্থিকভাবে স্থিতিশীল এবং মানসিকভাবে সমর্থিত থাকা সত্ত্বেও উদ্বিগ্ন বোধ করতে পারেন। যদি চিন্তা করার মতো কিছু না থাকে, তাহলে মন শান্তি পায় না। পরিশেষে লেখক যুক্তি দেন যে মনের সবচেয়ে বড় কৌশল হল আপনাকে বোঝানো যে বর্তমান মুহূর্তটি অপর্যাপ্ত, যা পরামর্শ দেয় যে জীবন অসম্পূর্ণ এবং পরিপূর্ণতা সর্বদা অন্য কোথাও লুকিয়ে থাকে। যাই হোক, লেখক এই ভুল ধারণাটিকে সম্পূর্ণরূপে খণ্ডন করেন। জোর দিয়ে বলেন যে বর্তমান মুহূর্তই একমাত্র জায়গা যেখানে জীবন সত্যিকার অর্থে বেঁচে থাকতে পারে এবং অন্য কিছুই বিদ্যমান নেই। চতুর্থ অধ্যায়টি এই প্রকাশের মাধ্যমে শেষ হয় যে একবার আপনি এই মানসিক কৌশলগুলি স্পষ্টভাবে বুঝতে পারলে, এগুলি আর আপনাকে প্রতারিত করতে সক্ষম হবে না।
সচেতনতা কুয়াশা দূর করে এবং বর্তমান মুহূর্তের ক্ষেত্রটি আবার স্পষ্ট হয়ে ওঠে। ধীরে ধীরে মনের শক্তি দুর্বল হতে শুরু করে, যা মননশীলতার বিকাশের পথ প্রশস্ত করে। তৃতীয় অংশ পঞ্চম অধ্যায় উপস্থিতির অবস্থা। কল্পনা করুন সূর্যোদয়ের ঠিক আগে একটি শান্ত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। বাতাস মৃদু, ঠান্ডা বাতাস বইছে এবং মনে হচ্ছে যেন পুরো পৃথিবী এক পবিত্র নীরবতায় ডুবে আছে। এই বিরল মুহূর্তে আপনার পিছনে বা সামনের কোনো কিছুই আপনার মনোযোগের দাবি রাখে না। আপনি কেবল এখানে, জাগ্রত এবং সতর্ক। এই প্রশান্তিকেই লেখক উপস্থিতির অবস্থা বলেছেন। লেখের মতে উপস্থিতি দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে অর্জিত কিছু নয়, বরং মনের কোলাহল শান্ত হলে আবিষ্কৃত কিছু। বর্তমানতা হল সেই বিশুদ্ধ সচেতনতা যা চিন্তাভাবনা মুহূর্তের জন্য শান্ত হওয়ার পরেও টিকে থাকে। এটি শূন্যতার অবস্থা নয়, বরং একটি গভীর, প্রাণবন্ত অবস্থা। যখন আপনি বর্তমানতার অবস্থায় প্রবেশ করেন, তখন আপনি শূন্যতা অনুভব করেন না, বরং বিস্তৃততা, সংযোগ এবং সচেতনতা অনুভব করেন। সময়ের প্রভাব হ্রাস পায়। অতীতের বোঝা আর আপনার হৃদয়ের উপর চাপ সৃষ্টি করে না। ভবিষ্যতের চিন্তাও আপনার মনে প্রভাব ফেলে না। আপনার সমগ্র সত্তা আপনার সামনের মুহূর্তটির সাথে সামঞ্জস্যপূর্ণ। লেখক উপস্থিতিকে চেতনার অন্য মাত্রার প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করেছেন। এটি বুদ্ধিবৃত্তিকভাবে বোঝা যায় না, কারণ মন নিজেই বাধা। উপস্থিতি অনুভব করতে হবে। ধুলোয় ভরা একটি ঘর কল্পনা করুন। যখন সূর্যের আলো প্রবেশ করে, তখন ধুলো দৃশ্যমান হয়। কিন্তু সূর্যের আলো ধুলোর প্রতি উদাসীন নয়, এটি কেবল যা প্রভাবিত করে তা আলোকিত করে। উপস্থিতি এই সূর্যের আলোর মতো। এটি মন, আবেগ এবং ইন্দ্রিয়গুলিকে তাদের দ্বারা প্রভাবিত না করে আলোকিত করে। যখন কেউ সচেতন জীবনযাপন করে, তখন সবচেয়ে সহজ কাজগুলিও গভীর হয়ে ওঠে। হাঁটা ছন্দময় হয়ে ওঠে, স্পষ্ট শোনা যায়। নরম ও প্রাণবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া হয় এবং আত্মার খাবার আরও উপভোগ্য হয়ে ওঠে। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন কেউ অবচেতনভাবে জীবনযাপন করে, তখন মন ক্রমাগত গতিশীল থাকে, হয় সামনের দিকে অথবা পিছনের দিকে। কিন্তু যখন কেউ সচেতন জীবনযাপন করে, তখন জীবন এতটাই ধীর হয়ে যায় যে তা অনুভব করা যায়। চিন্তাভাবনা দ্বারা চালিত জীবনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরিবর্তে একজন ব্যক্তি তার শরীরের সাথে সম্পূর্ণরূপে এক হয়ে যায়। ধ্যান আবেগগত অভিজ্ঞতাকে গভীরভাবে রূপান্তরিত করে। নেতিবাচক আবেগ বর্তমান মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ধ্যান সেগুলিকে প্রকাশ করে। রাগ, ভয়, ঈর্ষা এবং উদ্বেগের মতো আবেগগুলি অবচেতন চিন্তার উপর নির্ভর করে এবং বেঁচে থাকার জন্য একটি বর্ণনার প্রয়োজন হয়। যখন আপনি সচেতন হন, তখন এই আবেগগুলি তাদের ভিত্তি হারিয়ে ফেলে। আপনি তাদের উত্থান অনুভব করেন, কিন্তু আপনি তাদের মধ্যে আটকা পড়েন না। পরিবর্তে তারা একটি ক্ষণিকের ঝড়ের মতো চলে যায়, কারণ ধ্যান তাদের থামায় না। মুহূর্তে উপস্থিত থাকাও সম্পর্কগুলিকে বদলে দেয়। যখন আপনি কারো সাথে পুরোপুরি উপস্থিত থাকেন, তখন আপনি পূর্ব পরিকল্পনা ছাড়াই শোনেন। আপনি তাদের কণ্ঠস্বরের সুর, শব্দের মধ্যে বিরতি এবং তাদের চোখে লুকিয়ে থাকা আবেগগুলি লক্ষ্য করেন। উপস্থিতি সংযোগ তৈরি করে, কারণ এটি অহংকার দ্বারা সৃষ্ট বাধাগুলি দূর করে। অহং বর্তমান মুহূর্তে বেঁচে থাকতে পারে না। উপস্থিতি অহংকে বর্ণনা করার, সংযোগ স্থাপন করার এবং নিজেকে রক্ষা করার তার অবিরাম প্রয়োজন থেকে বঞ্চিত করে। লেখক বলেছেন যে উপস্থিতি হল আধ্যাত্মিক জাগরণের ভিত্তি। অনেকেই জাগরণকে একটি উত্তেজনাপূর্ণ বা রহস্যময় অভিজ্ঞতা বলে মনে করেন, কিন্তু লেখক বলেছেন যে এটি কেবল উপস্থিতির সচেতনতা। এটি উপলব্ধি যে প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি পরিচয়ের নিচে একটি শান্ত, গ্রহণযোগ্য চেতনা বিদ্যমান যা সর্বদা সেখানে রয়েছে। যখন আপনি এই সচেতনতায় আবদ্ধ হন, তখন আপনি জীবনের মূল সারাংশ স্পর্শ করেন। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা দিয়ে শেষ হচ্ছে। উপস্থিতি এমন কিছু নয় যা আপনাকে তৈরি করতে হবে, এটি এমন একটি অবস্থা যেখানে আপনাকে ফিরে যেতে হবে। এটি আপনার স্বাভাবিক অবস্থা।
যা মনের অত্যধিক কোলাহলের দ্বারা ভুলে যায়। যখন আপনি উপস্থিতির অবস্থায় প্রবেশ করেন, তখন আপনি আপনার প্রকৃত পরিচয় সম্পর্কে সত্যটি পুনরায় আবিষ্কার করেন, চেতনা নিজেই। ষষ্ঠ অধ্যায়। অভ্যন্তরীণ দেহ। চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আপনার ত্বকের নিচে সামান্য কম্পন অনুভব করছেন, বাইরে থেকে অদৃশ্য একটি সূক্ষ্ম স্পন্দন। এই সংবেদনটি কোনো আবেগ, চিন্তা বা স্মৃতি নয়। এটি আপনার দেহের মধ্যে নীরবে প্রবাহিত জীবনী শক্তি। লেখকরা এটিকে অভ্যন্তরীণ দেহ বলেছেন এবং ব্যাখ্যা করেছেন যে অভ্যন্তরীণ দেহের সাথে পুনরায় সংযোগ স্থাপন বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি। যখন একজন ব্যক্তি তার নিজস্ব চিন্তাভাবনায় ডুবে থাকে, তখন সে একটি অতিপ্রাকৃত জীবনযাপন করে। তারা বাহ্যিক চিন্তাভাবনা, ঘটনা এবং শারীরিক সংবেদন সম্পর্কে সচেতন থাকে, কিন্তু শরীরকে শক্তি প্রদানকারী প্রাণশক্তি সম্পর্কে খুব কমই সচেতন থাকে। লেখক যুক্তি দেন যে যখন কেউ তাদের মনোযোগ ভিতরের দিকে, এই লুকানো প্রাণশক্তির দিকে নিবদ্ধ করে, তখন মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লেখক পাঠকদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের ভেতরের শরীরকে প্রতিটি কোষের মধ্য দিয়ে প্রবাহিত একটি উজ্জ্বল আলো হিসেবে কল্পনা করতে। এই আলো কেবল একটি রূপক নয়, এটি জীবনের প্রকৃত উপস্থিতি। যখন আপনি এই ভেতরের জীবনী শক্তির উপর মনোনিবেশ করেন, তখন আপনার শরীরে একটি উষ্ণতা ছড়িয়ে পড়ে, শারীরিক নয়, বরং উদ্যমী। প্রাণশক্তির এই অনুভূতি আপনাকে বর্তমান মুহূর্তে স্থির করে তোলে। আপনার ভেতরের শরীর সম্পর্কে সচেতন থাকাকালীন চিন্তায় হারিয়ে যাওয়া অসম্ভব। লেখক অভ্যন্তরীণ শরীরকে গভীর সচেতনতার প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করেছেন। যখন আপনি সারাদিন আপনার অভ্যন্তরীণ শক্তিক্ষেত্রের উপর মনোনিবেশ করেন, তখন আপনি আপনার বর্তমান অবস্থায় স্থির থাকেন। বাহ্যিক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেগুলি আপনাকে সম্পূর্ণরূপে অচেতন প্রতিক্রিয়ার মধ্যে ফেলে দেয় না। আপনি গভীর সচেতনতার সাথে বাঁচতে শুরু করেন। আপনার উপর চাপের প্রভাব কম পড়ে, ভয় কমে যায় এবং মানসিক অস্থিরতা শনাক্ত করা সহজ হয়ে যায়। অভ্যন্তরীণ দেহ ভৌত এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে অভ্যন্তরীণ দেহ কেবল ভৌত রূপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মহাজাগতিক চেতনার বিশাল ক্ষেত্রের সাথে সংযুক্ত। অভ্যন্তরীণ দেহের অভিজ্ঞতা লাভের মাধ্যমে আপনি বুঝতে শুরু করেন যে আপনার অস্তিত্ব আপনার শারীরিক পরিচয়কে অতিক্রম করে, এবং আপনি বুঝতে পারেন যে আপনি কেবল একটি গল্পের অধিকারী ব্যক্তি নন। আপনি চেতনার একটি ক্ষেত্র যা অস্থায়ীভাবে মানব রূপে প্রকাশিত হয়। এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল তীব্র আবেগের মুহূর্তগুলিতে অভ্যন্তরীণ শরীরের ব্যবহার। যখন আমরা তীব্র আবেগ অনুভব করি, তখন মানুষ প্রায়শই সেগুলি দ্বারা অভিভূত হয়ে পড়ে, কারণ তাদের সম্পূর্ণ মনোযোগ যুক্তিসঙ্গত ব্যাখ্যার উপর নিবদ্ধ থাকে। কিন্তু লেখক যুক্তি দেন যে যখন একটি তীব্র আবেগ দেখা দেয়, যদি আপনি অবিলম্বে আপনার অভ্যন্তরীণ শরীরের উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন, তখন আবেগ তার শক্তি হারায়। আপনি আবেগ অনুভব করেন, কিন্তু এর দ্বারা পরাভূত হন না। শরীর একটি শক্তিশালী পাত্রে পরিণত হয় যা ভাঙা ছাড়াই আবেগগত শক্তি ধরে রাখতে পারে। ভেতরের শরীর ধ্যানের গুণমান বৃদ্ধি করে। যখন তুমি তোমার ভেতরের শরীরের উপর তোমার সচেতনতা কেন্দ্রীভূত করো, তখন ধ্যান সহজ হয়ে ওঠে। চিন্তাভাবনাকে নীরব করার চেষ্টা করার পরিবর্তে তুমি তোমার ভেতরের জীবনী শক্তির উপর মনোনিবেশ করো। চিন্তাভাবনা আসতে পারে, কিন্তু সেগুলো গভীর সমুদ্রের পৃষ্ঠে ছোট ছোট ঢেউয়ের মতো চলে যায়। সমুদ্র তাদের প্রতিরোধ করে না, এটি শান্ত এবং বিশাল থাকে। এই অধ্যায়ের শেষে লেখক একটি গভীর সত্য প্রকাশ করেছেন। যখন আপনি আপনার অভ্যন্তরীণ শরীর থেকে বেঁচে থাকেন, তখন আপনি নিজেকে একটি ভৌত সত্তা হিসেবে নয়, বরং একটি বিশাল চেতনা হিসেবে অনুভব করতে শুরু করেন। আপনার অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের মধ্যে সীমানা বিলীন হয়ে যায়। আপনি জীবনের সকল রূপের সাথে সংযুক্ত বোধ করেন, কারণ একই চেতনা সর্বব্যাপী। অভ্যন্তরীণ শরীর একটি জীবন্ত স্মারক হয়ে ওঠে যে সাধারণ অভিজ্ঞতার পৃষ্ঠের নিচে একটি আলোকিত গভীরতা লুকিয়ে আছে যা এখনও আবিষ্কার করা হয়নি।
চতুর্থ অংশ সপ্তম অধ্যায়। বর্তমানের দরজা কল্পনা করুন, অসংখ্য দরজা দিয়ে সারিবদ্ধ একটি দীর্ঘ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রতিটি দরজা একটি ভিন্ন ঘরে খোলে, কিন্তু প্রতিটি ঘর কেন্দ্রে একটি একক আলোকিত বিন্দুতে খোলে। এই আলোকিত বিন্দু বর্তমান মুহূর্তকে, জীবন্ত বর্তমানকে প্রতীকী করে। দরজাগুলি বিভিন্ন পথের প্রতিনিধিত্ব করে, যার মধ্য দিয়ে কেউ এই মুহূর্তটিতে পৌঁছাতে পারে। লেক্যের মতে, বর্তমান মুহূর্ত সর্বদা বিদ্যমান, কিন্তু মন তার চারপাশে দেয়াল তৈরি করেছে। এই দেয়ালগুলি চিন্তা, ভয়, আকাঙ্ক্ষা, স্মৃতি এবং সময়ের দ্বারা তৈরি। তবুও এই দেয়ালের বাইরে ছোট ছোট দরজা সর্বদা খোলা থাকে, আপনার চেতনা প্রবেশের জন্য অপেক্ষা করে। লেখক ব্যাখ্যা করেছেন যে বর্তমান মুহূর্ত সম্পর্কে সচেতন হওয়ার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হল মনোযোগ সহকারে শ্বাস প্রশ্বাস। যখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করেই তার উপর মনোনিবেশ করেন, তখন একটি দুর্দান্ত ঘটনা ঘটে। মন শান্ত হতে শুরু করে, চিন্তাভাবনা কমে যায় এবং শ্বাস একটি সেতু হিসেবে কাজ করে, যা আপনাকে মনের কোলাহল থেকে দূরে একটি শান্ত ও শান্ত জায়গায় নিয়ে যায়। কল্পনা করুন আপনি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ আপনি জলের প্রবাহ দেখবেন, আপনার সচেতনতা সেখানেই থাকবে। শ্বাস একটি নদীর মতো কাজ করে, বর্তমান মুহূর্তে আপনাকে নোঙর করে রাখে। আরেকটি শক্তিশালী পদ্ধতি হল আপনার ভেতরের শরীর অনুভব করা। যখন আপনি আপনার হাত, পা, পেট বা বুকে জীবনী শক্তি অনুভব করেন, তখন আপনি আর অতীত বা ভবিষ্যতে আটকে থাকতে পারবেন না। আপনার ভেতরের শরীর আপনাকে ভেতরের দিকে টেনে আনে, মানসিক সময়ের মায়া দূর করে। লেখক এটিকে একটি বাদ্যযন্ত্রের সুরের সাথে তুলনা করেছেন। যখন আপনি নিজেকে আপনার ভেতরের শরীরের কম্পনের সাথে সংযুক্ত করেন, তখন আপনার সমগ্র চেতনা আরও গভীর ফ্রিকোয়েন্সিতে পৌঁছায়। শ্রবণ আরেকটি প্রবেশদ্বার হয়ে ওঠে। সাধারণ শ্রবণ নয়, বরং গভীর শ্রবণ। যখন আপনি কোনো প্রতিক্রিয়া প্রস্তুত না করে, পূর্বাভাস বা প্রত্যাশা ছাড়াই শোনেন, তখন আপনি সম্পূর্ণ একাগ্রতার অবস্থায় প্রবেশ করেন। এই একাগ্রতার মধ্যে চিন্তাভাবনা অদৃশ্য হয়ে যায়। লেখক গভীর শ্রবণকে কেবল শব্দের প্রতি নয়, বরং তাদের মধ্যবর্তী স্থানের প্রতি শ্রবণ হিসাবে বর্ণনা করেছেন। এই স্থানটি জীবন্ত, এটি উপস্থিতি। নীরবতা নিজেই একটা দরজা। কল্পনা করুন আপনি সন্ধ্যাবেলা বাইরে বসে আছেন। বাতাস কমে যায়, আকাশ অন্ধকার হয়ে যায় এবং চারপাশে